শুধু দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রার পেঁচালে। আমরা আজ এসেছি আম্মাম একাডেমিতে, এখানে আড্ডা হচ্ছিল। আর আমাদের আড্ডার কথাগুলো কিন্তু আমাদের এই পেঁচাল, এবং আমরা সেখানে আপনাদেরকেও অংশীদারিত্ব দিতে চাই। আমরা কী সব কথা বলে থাকি। আর আমাদের সঙ্গে এবারও আছেন আমাদের লিবার্টি নিউজের হেড অফ নিউজ জনাব আশরাফ পিকু। জনাব আশরাফ পিকু, আপনাকে অভিনন্দন। জনাব আশরাফ পিকু, আপনি জানেন যে আজকে একটি ঘটনা সকলকে পীড়া দিয়েছে, বিশেষ করে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু এবং অপ্রত্যাশিত, যেটা মেনে নেওয়া যায় না, এমন একটি ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আমাদের সভ্যতা কিন্তু আজ প্রশ্নবিদ্ধ। আমরা কি আদিম যুগে আছি, বর্বর যুগে আছি, নাকি আমরা সভ্যতার চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছি? এই যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই যারা দেখছেন তাদেরও অসম্ভব মন খারাপ আজকে। বিষয়টিকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি, বিষয়টি একটি পৈশাচিক ঘটনা, এবং এটি কোনোভাবেই কোনো মানসিকতাতেই এটি সম্ভব বলে মনে হয় না, বা এই ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটেছে। কিন্তু আমি আপনাকে একটু পেছনে ফিরে যেতে চাই। আজকের ঘটনাকে যদি একটু পাশে রাখি, আমাদের মন খারাপ দীর্ঘদিন যাবৎ। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্র নামে একটি কেন্দ্র আছে। এটির যে পরিসংখ্যান, গত ৮ বছরে ৩,৪০৮ জন শিশু ধর্ষিত হয়েছে। গত ৮ বছরে বছরে প্রায় ৪০০-র বেশি, প্রায় ৪৫০-র মতো শিশু বছরে ধর্ষিত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ২ জন শিশু ধর্ষিত হয়েছে গত ৮ বছরে। আমি যদি আজকের ঘটনাকে বাদ দিই, এই গত ৮ বছর আমরা কি করেছি, আপনি ৩,৪০৮ জন শিশুকে কি জবাব দেবেন? আমি যদি আজকের আসিয়ার ঘটনাটাকে পাশে রেখে আপনাকে প্রশ্ন করি, এবং আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনি জানেন যে আমাদের দেশে আমরা যারা সাধারণ মানুষ, আমরা বিষয়গুলো জানি গণমাধ্যম থেকে। তারপর কিছুদিন পরে আমরা, কালকে পরশু তারপর দিন, আমরা আসিয়াকে ভুলে যাব। যেমন ভুলে গিয়েছি আমরা ৩,৪০৭ জনের কথা। ওরাও আসিয়া ছিল। গত ৮ বছরে আমরা যদি চিন্তা করি কি কি পদক্ষেপ নিয়েছে সরকার বলতে যারা এই বিষয়টি দেখভাল করার কথা, শিশু নির্যাতন বলেন, শিশু ধর্ষণ বলেন, সামাজিক অবক্ষয় বলেন, এগুলি নিয়ে যদি মোটা দাগে আমরা চিন্তা করি কি কি কাজ হয়েছে, উত্তরটা দিতে একটু কঠিন হবে আপনার জন্য। আপনি খুব মনে করতে পারবেন না চট করে যে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, অ্যাবিউজ করা, টিজ করা, এগুলির বিরুদ্ধে আমরা এই কাজ করেছি। আপনি জানেন বাংলাদেশে মোটা দাগে ৩৯টি ইলেকট্রনিক্স মিডিয়া আছে, এবং প্রায় ১০০০ খানেক প্রিন্টিং মিডিয়ার পত্রিকা আছে, জাতীয় দৈনিক আছে। আমরা ফেসবুক বলি, ইউটিউবে বলি, আমরা প্রচন্ড রকম সোচ্চার। কিন্তু ওই আন্দোলনটাকে আমরা গত ৮ বছরে করেছি, অর্থাৎ ৩,৪০৭ জন আসিয়ার জন্য কিছু করেছি? করিনি। যেহেতু করিনি, এই আসিয়ার মৃত্যু, আসিয়ার ধর্ষণ এবং এই পৈশাচিকতাকে আমাদের মেনে নেওয়াই উচিত। অর্থাৎ আমাদের জাতিগতভাবে এই ধরনের ঘটনা ঘটবে, এটা মেনে নিয়ে বাস করাটা স্বাভাবিক মনে হচ্ছে এখন আমাদের কাছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, ধিক্কার জানাতে পারি, লজ্জা পেতে পারি, কষ্ট পেতে পারি, মন খারাপ থাকতে পারে আমার ৩, ৪, ৫, ১০ দিন পর্যন্ত। কিন্তু অন্য পক্ষে এই কথাটাও চিন্তা করব, আসিয়ার মতো ঘটনা ঘটার মতো পরিবেশকে আমরা তৈরি করিনি? আসিয়ার ঘটনা যাতে না ঘটে তার জন্য কি আমরা কিছু করেছি? যদি নাই করে থাকি, এটা ঘটতেই পারে, এটা হতেই পারে। আপনি জানেন যে আমাদের মানবাধিকার, আমাদের শিশু অধিকার, আমাদের নিরাপত্তা, সব বিষয় নিয়ে আমরা অনেক কথাবার্তা বলে থাকি। কিন্তু পরিস্থিতি যে উত্তরণের ক্ষেত্রে দায়বদ্ধতাটা, আমাদের দায়বদ্ধতাটাকে আমরা কাঁধে নিচ্ছি কিনা, আমাদের করণীয়টা কি? হ্যাঁ,
আপনি দেখেন ইউনিসেফ একটা জরিপ করেছিল, অর্থাৎ আমরা যখন কথা বলছি তখন বিশ্বের প্রায় 37 কোটি নারী অ্যাবিউজ, টিজিং, ধর্ষণের শিকার হয়েছে। আমরা আধুনিক হচ্ছি, মধ্যমায়, তারপর কি কি জানি, কি কি কথা জানি বলা হয় আমাদেরকে, মধ্যমায়ের দেশ হয়েছি, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, এই করছি সেই করছি, এমন কিছু করেছি। আমরা মেট্রো রেলে চড়ছি, এখন পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চল যাচ্ছি, আমরা ট্যানেল পথ করেছি, আমরা স্যাটেলাইট পাঠিয়েছি, অনেক কাজ করেছি। আপনাকে যদি প্রশ্ন করা হয় বেসিক্যালি শিশুদের জন্য আমরা কি করেছি, সেই মান্ধাতের আমলের একটি শিশু পার্ক আছে ঢাকা শহরে, এবং জেলা শহরগুলোতে আপনি যদি চিন্তা করেন যে শিশুদের জন্য কি আছে, এটার সাথে এই শিশু নির্যাতন কিংবা শিশু ধর্ষিত হওয়া বা নারীর ইফটিজিং বলেন বা নারী অত্যাচারিত হওয়ার পেছনের কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে, আপনি খেয়াল করবেন যে শিশুরা ধর্ষিত হয় কিংবা যে শিশুরা যৌন হয়রানির শিকার হয় তারা কিন্তু পরিচিত লোকদের মাধ্যমেই হয়। আমি যদি লজ্জা না করে বলি, মামা, চাচা, খালু, চাচাতো ভাই, মামাতো ভাই কিংবা প্রতিবেশী। কারণ শিশুকে কেউ কিডন্যাপ করে নিয়ে ধর্ষণ করে না, শিশুর সে পরিচিত মানুষগুলোই শিশুর আশপাশে যারা মানুষ থাকে, যাদেরকে সে বিশ্বাস করত, যাদের চকলেটটা সে নিত, যাদেরকে সে আস্থার জায়গা মনে করত, সেই জায়গাগুলোর মানুষগুলোই কিন্তু, সেই মানুষগুলোর মাধ্যমেই সে ধর্ষণের শিকার হচ্ছে, যৌন হয়রানির শিকার হচ্ছে। আপনি খেয়াল করবেন পৃথিবীর প্রায় সকল দেশে স্কুলেই শিক্ষা দেওয়া হয় ব্যাড টাচ গুড টাচ, অর্থাৎ খারাপ স্পর্শ ভালো স্পর্শ। আপনার শিশুকে আমি কিভাবে স্পর্শ করছি সেই শিক্ষাটা শিশুর থাকা উচিত, যে তোমার ওই 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 লোকটা যে টাচটা করছে, এই টাচগুলো হচ্ছে ব্যাড টাচ, তুমি সচেতন হতে হবে। এই আদরগুলো হচ্ছে খারাপ স্পর্শের আদর, এই এই আদরগুলো হচ্ছে ভালো আদর, আচরণগত। সেই সচেতনতাটা আমরা শিশুর মধ্যে করতে পারিনি। অথবা আমাদের যে গণমাধ্যম বলেন বা আমাদের যে সোশ্যাল মিডিয়া বলেন অথবা আমাদের যে সোশ্যাল যে আন্দোলনগুলো বলেন বা নারী কর্মীদের কথাই যদি বলি, তারা সেই ব্যাপকভাবে বা এনজিওগুলো এই ব্যাপক হারে এই কাজগুলো করেনি আমাদের দেশে, এবং তৃণমূল পর্যায় পর্যন্ত যতটুকু হওয়ার কথা, জি, অর্থাৎ মানে আমাদের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যতটুকু পৌঁছার কথা, যেটা আমরা প্রত্যাশা করি বা যেভাবে কার্যক্রমগুলো পরিচালিত হয়, আমরা ওখানে পৌঁছাতে পারছি না। কিন্তু দেখুন যে আমাদের আন্তর্জাতিক বিশ্ব, যেটা আমাদের ইউনিসেফ আছে, আমাদের জাতিসংঘ আছে, নানাভাবে আমরা চুক্তিতে আবদ্ধ যে শিশুদের অধিকার আমরা সংরক্ষণ করব। বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, নানা কিছুই তাদের এই কর্মসূচিতে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। আমাদের এই কার্যক্রমগুলোকে যথাযথ হচ্ছে কিনা, এটাও তো একটি প্রশ্নের বিষয়। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনি এই কথার সাথে আপনি আমাকে অনেকগুলো কথা মনে করিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে, আমাদের জাতিগতভাবে আমরা হচ্ছি দিবসমুখী জাতি। আমরা দিবসকে খুব পছন্দ করি এবং দিবস ওই পর্যন্তই এটাকে লালন পালন করি। এবং আপনি খেয়াল করবেন অসংখ্য দিবস আমরা পালন করি। ইদানিং তো শুনতে পাচ্ছি অনেক ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, হাগ ডে, কিস ডে, অনেক ডে। তো এই দিবসগুলোকে আমরা খুব ভালোভাবে পালন করি। বৈশাখের সময় আমরা খুব বাঙালি হয়ে যাই। আমরা 21শে ফেব্রুয়ারি আসলে আমরা মাতৃভাষার জন্য আমরা আপ্লুত হয়ে যাই। আমরা অমুকের মৃত্যুবার্ষিকীতে ওই নেতার জন্য আমরা খুব পাগল হয়ে যাই, অমুকের জন্মবার্ষিকীতে আমরা পাগল হয়ে যাই। ব্যাপারগুলো হচ্ছে দিবসমুখী জাতি আমরা। কিন্তু দিবসের পরে কি করতে হবে এটার জন্য, সেটার ব্যাপারে আমরা কিছু করতে রাজি না বা করি না। আপনি প্রত্যন্ত অঞ্চলের কথা বলছিলেন, আপনি খেয়াল করবেন যে আমাদের প্রত্যন্ত অঞ্চল তো দূরে থাক, আপনাকে ওইভাবে ভাগ করতে হবে যে শিশু সাধারণ যে অধিকার, সে অধিকার বঞ্চিত শিশুর সংখ্যা বাংলাদেশে কত, অধিকার বঞ্চিত, তার অধিকার কি? তার অধিকার হচ্ছে একটি ভালো সংবাদপত্র সে পাবে, শিশুমুখী একটা ভালো সংবাদপত্র থাকবে, টেলিভিশনে তার জন্য অনুষ্ঠান থাকবে, সে বিকেলবেলা পার্কে ঘুরতে যেতে পারবে, তার স্কুলের পরিবেশটা তার মতো হতে হবে, এবং
তার যে সমাজ ব্যবস্থাটা তার মতো হতে হবে, তার প্রতি দৃষ্টিভঙ্গিটা এরকম হতে হবে। সর্বোপরি তার মা বাবারাও শিশু লালন পালনে যুগোপযোগী শিক্ষিত হতে হবে। অর্থাৎ আমি আমার শিশুর সাথে কিরকম আচরণ করব, আমরা শিশুকে কিভাবে লালন পালন করব, শিশুকে কি কি শিক্ষা দেব, কি কি শিক্ষা দেব না, কি কি আলোচনা করব তার সাথে, কি কি আলোচনা করব না। যেহেতু বিষয়টা নিয়ে আমরা মেয়ে শিশু নিয়ে আলোচনা করছি, সে ব্যাপারে আমরা আরো বেশি মানে আমরা পেছনে আছি। মেয়ে শিশুদের সাথে আমরা আলোচনাই করি না, মেয়ে শিশুদের সাথে আমরা খোলামেলা কথাই বলি না, বরঞ্চ তাকে অনেক কিছুর গ্যারাকলে আমরা তাকে রেখে দিই। সে যতই বড় হতে থাকে তাকে সংকুচিত করতে থাকি। আলোচনা তো দূরের কথা, তার সাথে তাকে বরঞ্চ আরো কি থেকে আড়াল করা যায় সেটার ওই দুশ্চিন্তাটা আমার থাকে। আমরা বাবা হিসাবে আমাদের চিন্তাটা থাকে একরকম, যারা মেয়ের বাবা তারা চিন্তা করেন যে আমার মেয়েকে এই যে পরিবেশটা আমরা তৈরি করতে পারিনি, একটি মেয়ে শিশুকে বেড়ে ওঠার মতো সমাজ কিংবা রাষ্ট্র কিংবা পরিস্থিতি কোনো কিছু আমরা তৈরি করতে পারিনি। আপনি বলছেন পল্লী অঞ্চলের কথা, প্রত্যন্ত অঞ্চলের কথা, আমরা শহরেই সেটা করতে পারিনি অ্যাকচুয়ালি। আর একটা বিষয় হচ্ছে আপনি বলেছেন শিশু, নারী, পুরুষ, আসলে আমরা আমাদেরকে মানুষ ভাবতে পারছি না, এটা হচ্ছে একটি বড় বিষয়। আর এসব ঘটনার ক্ষেত্রে দেখা গেছে যে অধিকাংশ সময়ই একটি ঘটনার পর আমরা খুব সোচ্চার হয়ে উঠি, আমরা একে অপরকে দোষারোপ করি, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে কেন। এই যে সংশ্লিষ্ট মহলের উপর একটি দায়িত্ব থাকে যে এটার জন্য তো একটা নির্দিষ্ট সংস্থা রয়েছে বা যাদের কাছে অর্পিত দায়িত্ব আছে প্রতিরোধের জন্য, তাদের ভূমিকাটা আপনি কেমন দেখছেন? কি করবেন? খুবই খারাপ। মানে এই জন্য বলবো, আমরা যারা একটু সচেতন, আমরা যারা সাধারণ মানুষদের মধ্যে একটু সচেতন, আপনি জানেন আমাদের একটা আমি নাম করেই বললাম, আমাদের শিশু একাডেমি আছে। আমাদের শিশুদেরকে কেন্দ্র করে, শিশু অধিকারকে কেন্দ্র করে অনেক ধরনের প্রোগ্রাম হয়। আপনি জানেন যে ইউনিসেফ, ইউনেস্কো এবং সেভ দ্য চিলড্রেন, তিনটি বড় প্রতিষ্ঠান, তারা শিশু নিয়ে কাজ করে। তো তাদের অনেকগুলো কাজ আমরা যেসব অন্য দেশে প্রতিফলিত হয়েছে, যারা কাজ করতে পেরেছে, আমরা সেটা বাংলাদেশে এগুলো কাজগুলো করিনি বা ফলপ্রসূ হয়নি, না আমরা লাভজনক মনে করিনি। আমি সেখান থেকে টাকা মারতে পারবো না, সেখান থেকে চুরি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, দরকার কি এইসব শিশু প্রজেক্টগুলোকে কাজ করার? তার চাইতে ভালো গ্রামে একটা ব্রিজ নির্মাণ করতে পারলে আমার 2 পয়সা থাকবে, আমি একটি ফ্লাইওভার করতে পারলে আমার টাকা থাকবে। আমাদের ধান্দাগুলোই ছিল ওরকম। অর্থাৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য বাকি আর সব যেসব অবকাঠামোগত বিষয়গুলো থাকে সেগুলো আমরা তৈরি করিনি, কিংবা করতে পারিনি, কিংবা ইচ্ছাকৃতভাবে করিনি, অথবা করতে যে হবে সেই বোধটুকু, সেই সচেতনতাটুকু আমাদের মধ্যে তৈরি হয়নি। আজকের শিশুকে আগামী দিনের জন্য বাসযোগ্য করে যাবো এই পৃথিবী, এমন একটি কথা কিন্তু আমরা বলে থাকি। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের বিভিন্ন যে কার্যক্রম, ব্যক্তিগত প্রেক্ষাপট, আমরা ব্যক্তিকে নিয়ে যদি আমরা এসব নিয়ে না ভাবি, তাহলে তো এ থেকে পরিত্রাণের কোনো পথ নেই। তবে আপনি জানেন যে আমরা একটি ঐতিহাসিক সময়, বিশেষ করে আমাদের 24 যে জুলাই আগস্টে বিপ্লব হয়েছে, সেখানে অনেক শিশু অংশগ্রহণ করেছে, কিশোর অংশগ্রহণ করেছে, নারীরা, শিশুরা অংশগ্রহণ করেছে। তাদেরকে একটা লক্ষ্য ছিল যে একটি সুন্দর বাংলাদেশ, এগিয়ে নিয়ে যাওয়ার বাংলাদেশ, সুখের বাংলাদেশ, নিরাপত্তার বাংলাদেশ। এক্ষেত্রে আমাদের এই সময় দৃঢ় প্রত্যয় বা দৃঢ় শপথ কি হওয়া উচিত, কি মনে করছেন? আপনি অলরেডি বলেই ফেলেছেন কি করা উচিত। তার আগে আপনি একটি কবিতার লাইন বলছিলেন যে এই পৃথিবীকে বাসযোগ্য করে যাব শিশুদের জন্য। কবিতার লাইনটা আমি হুবহু বলতে পারছি না। ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি উল্টোটা। সদাসত্য কথা বলিবর মতো আমরা কখনই সদাসত্য কথা বলিব না, আমরা সদা মিথ্যা কথা বলিব এবং মিথ্যা কথাকে সত্যর মতো করে বলবো। এই হচ্ছে আমাদের চারিত্রিক বিষয়টা। তো শিশুদের জন্য আগামী পৃথিবী বাসযোগ্য করে যাব না আমরা, এটাই হচ্ছে সত্য কথা, শুনতে খারাপ লাগলেও। আমি আবারও আপনাকে পরিসংখ্যানটা শোনাচ্ছি। গত 8 বছরে 3500 শিশু ধর্ষিত হয়েছে, প্রতি বছর প্রায় 450 শিশু ধর্ষিত হয়েছে। বাংলাদেশের কথা বলছি এগুলো, এটা হচ্ছে আইন ও সালিশ কেন্দ্রের যে আমাদের যে পরিসংখ্যান। কিন্তু তার বাইরে, তার আড়ালে
আরো প্রায় ৩,৫০০ শিশু ধর্ষিত হয়েছে। অনেক শিশু ধর্ষিত না হোক, সে ব্যাক টাচের শিকার হয়, অ্যাবিউজের শিকার হয়, টিজিং এর শিকার হয়, খারাপ অভিজ্ঞতার শিকার হয়, সে কাউকে বলেনি। এটা আড়ালে আছে বহু ঘটনা। আপনি জানেন প্রতি ১০ জনের মধ্যে ৮ জন ১৮ বছরের নিচে নারীরা কোনো না কোনোভাবে শিকার হন, হয়রানির শিকার হন। হয়রানি শব্দটা বলতে চাচ্ছি না, এক ধরনের অ্যাবিউজ এটাকে বলতে পারেন, এক ধরনের যৌন হয়রানি বলতে পারেন আপনি। সে বাসে উঠতে যাচ্ছে, কন্ডাক্টর তাকে একটা গুঁতো দিয়ে দিচ্ছে। সে বাসের মধ্যে উঠলো, তাকে একজন লোক গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করলো। ট্রেনে উঠতে গেল, তার সাথে একজন গা ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করলো। আমরা পুরুষরা, সে চাকরি করতে গেল, বস তাকে অন্য সুবিধার কথাও বলছে। সে পড়াশোনা করতে যাচ্ছে, সেখানেও সে শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে। সে বাজার করতে গেল, একা একটি মেয়ে বাজার করতে যাওয়াটাকেও আমরা খুব সুন্দরভাবে দেখতে পারছি না এখন পর্যন্ত। সেই সভ্য হয়ে উঠতে না পারার যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে। সাইকিয়াট্রিস্টরা কি বলেন এসব ব্যাপারে, মনস্তত্ত্ববিদরা যারা, যে আমরা প্রত্যেকেই এই দিক দিয়ে মানসিক রোগী। অর্থাৎ আমরা কোনো না কোনোভাবে আসিয়ার যে ঘটনা ঘটলো সেটা কি দাঁড়ালো, সে শুধুমাত্র যৌন হয়রানির শিকার হয়নি, সে পৈশাচিকতার শিকার হয়েছে। সেই পৈশাচিকতাটাকে যদি আপনি আলাদা করেন সেখান থেকে, আপনি ভাববেন তাদের স্ত্রী ছিল লিটু শেখ, যার কথা শুনলাম, সে আরো দুটো ঘটনা ঘটিয়েছে তার এলাকায়। সেই দুটো ঘটনার খুব একটা বিচারের সম্মুখীন তাকে হতে হয়নি, ক্ষমতার কারণে হোক, যে কোনো কারণে হোক, লাম্পট্যের কারণে হোক। আজকে একটি মানুষ যখন আপনার এলাকায়, আপনার সমাজে, আপনার মহল্লায় এরকম কাজ করে বেঁচে যাবে, তাকে আপনি প্রশ্রয় দিচ্ছি। তারপর যখন ঘটনা ঘটছে আসিয়ার, তখন আমরা টক শোতে আলোচনা করছি, কান্না করছি, গোটা জাতি মন খারাপ হয়ে গেছে, গোটা জাতি খুব স্তম্ভিত হয়ে গেছে, গোটা জাতি আসিয়াকে নিয়ে আছি। যদি বলি ৩,৪০৮ জন শিশু গত ৮ বছরে ধর্ষিত হয়েছে, সে ৩,৪০৭ জনের ব্যাপার আমরা কি করেছি? উত্তরটা হচ্ছে আমরা কিছুই করিনি, কোনো পরিবেশ তৈরি করিনি। এখন আমরা তৈরি হচ্ছি নেক্সট আসিয়া কবে হবে ঘটনাটা। আপনি জানেন, আমি ছোটবেলায় অনেক সময় মনে করতাম, আমি একটা ফেসবুকে একটা লেখাও লিখেছিলাম, ধারণা ছিল আমার যে সুইপার যারা, একটা সময় সুইপাররা টয়লেট পরিষ্কার করতো, সুইপাররা আমাদের টয়লেটটা নিয়ে যেত, একটা ডাম্পিং এ নিয়ে ফেলে যেত, এবং আমার ধারণা ছিল যারা ডাস্টবিন পরিষ্কার করে তাদের বোধহয় গন্ধ পাওয়ার যে ইন্দ্রিয়টা থাকে, গন্ধ নেওয়ার, সেটা বোধহয় তাদের নেই। পরবর্তী পর্যায়ে আমার ভুল ভাঙলো যে না, তারাও তো গোলাপ ফুল শোকে, তারাও তো পারফিউম মাখে। ব্যাপারটা কি দাঁড়ালো? একটি দুর্গন্ধের মধ্যে যদি আপনি দীর্ঘদিন থাকেন, তাহলে গন্ধ টের পাবেন না। আপনাকে ডাস্টবিনের পাশে হুট করে গেলে আপনার গন্ধ লাগবে, কিন্তু ডাস্টবিনের পাশেই যদি আপনার ঘরটা হয়, আপনি কিন্তু আর গন্ধটা টের পাবেন না। মূলত আমরা বাংলাদেশিরা একটি ডাস্টবিনের মাঝখানে ছিলাম অথবা আছি। এই যে মানবিকতার বিকাশ এবং মানসিকতার বিকাশ, আপনি যে কথাটা বললেন যে আত্ম উপলব্ধি, আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে এই ভাবনায় যদি না আসি, তাহলে বোধহয় আমরা সভ্যতার চাকাকে যতই সভ্য হিসেবে দাবি করি, হয়তোবা সভ্য বলতে পারবো না। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আপনি একটু আগেও বলছিলেন যে এসব ঘটনা থেকে মানে বেঁচে যাওয়ার নানা রকম সুযোগ পথ আমরা করে দিয়ে থাকি, এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি অবস্থানে থাকা উচিত, কতটুকু করা উচিত, সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, আমাদের সামাজিক প্রেক্ষাপটে হচ্ছে আমাদেরকে কি শপথ হওয়া উচিত? আপনি জানেন, আমি একজন মুসলিম হিসেবে বলছি, ধর্মীয় একটি শাস্তির কথা বলা আছে ধর্ষণের, এবং সেটি সৌদি আরবে বা মুসলিম অনেক রাষ্ট্রে সেটি প্রযোজ্য। এখন আমরা বলছি যে যিনি ধর্ষক তার ফাঁসি হোক, তার মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হোক। কিন্তু যখন আপনি ধর্ষককে মৃত্যুদণ্ড আমাদের দেশে কি দিয়েছি? আমরা দিইনি। সে 1 বছর 2 বছর 9-1 ধারা, আমরা 9-1 ক ধারা চালু করেছিলাম
নারী নির্যাতন, শিশু নারী নির্যাতনের ক্ষেত্রে আমরা নতুন ধারা তৈরি করেছিলাম। সেটার অসংখ্য ফাঁক ফোকর দিয়ে আমরা যারা অপরাধীরা ছিল তারা আমরা বেরিয়ে গেছি, অথবা যদি একটু ক্ষমতা টমতা থাকে আপনি তো আমাকে ধরতেই পারবেন না, বা আমি এগুলা করার অধিকার রাখি। আপনি জানেন গত কিছুদিন আগে, গত বছর আগেও নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যাচ্ছে তাই করে বেরিয়েছে। তারা ধর্ষণ করেছে, তারা রাহাজানি করেছে, তারা চাঁদাবাজি করেছে, কিচ্ছু আসে যায়নি আমাদের সমাজের, অথবা আমরা কিচ্ছু আসে যাওয়ার মতো বলতে পারার মতো সাহস রাখিনি। এসবের ক্ষেত্রে একটি প্রধান সমাধান হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলা। এটা একটা বড় বিষয়, ধর্মীয় অনুশাসন আপনাকে মেনে চলতে হবে। আপনি হিন্দু ধর্মের পালন করেন, ভালো কথা। হিন্দু ধর্মে ধর্ষণের ব্যাপার পরিষ্কার লেখা আছে গীতা কিংবা মহাভারতে। আপনি বাইবেলে খ্রিস্টানদের জন্য লেখা আছে, ত্রিপিটকে বৌদ্ধদের জন্য লেখা আছে, আমার কোরআনে লেখা আছে। আপনি যে কোনো ধর্মেরই লোক হন না কেন, আপনি আপনার ধর্ম অনুযায়ী যদি ভালো মানুষ হতে পারেন, সে যে ধর্মেরই হন না কেন, আমি যেটা মাঝে মধ্যে আপনাকে বলি, যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, সে যদি ভালো মানুষ হয় আমার কোনো আপত্তি নেই তাকে নির্বাচিত করে আনতে। ওরকম সোসাইটিতে ভালো মানুষ যদি তৈরি হয় ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, তারপর বাকিটা ব্যাপার কি? আমাদেরকে তো আল্লাহ দোজকের ভয় দেখিয়েও খারাপ কাজ থেকে বিরত রাখতে পারেন না। দোজকের শাস্তি নিশ্চয়ই ফাঁসির চাইতেও ভয়াবহ। আমাদেরকে তো বেহেস্তের লোভ দেখিয়েও আল্লাহ পাক আমাদেরকে দিয়ে নামাজ পড়াতে পারেন না, বা আমাদেরকে দিয়ে ভালো কাজ করাতে পারেন না। তো সেক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মানানোর জন্য কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন আছে, অর্থাৎ সামাজিক কিছু মনস্তাত্ত্বিক চিকিৎসার দরকার আছে, যেটা স্কুল থেকে শুরু করতে হবে। সে মনস্তাত্ত্বিক চিকিৎসাটা যদি আমরা শুরু করতে পারি, আশা রাখছি একটা সময় আসবে ধর্ষণ করতে গিয়ে, ইফটিজিং করতে গিয়ে, নারীকে যৌনহয়রানি করতে গিয়ে তখন আমার মধ্যে ওই উপলব্ধি আসবে এটি করা যাবে না, এটি আমারও একদিন মেয়ে হবে, আমারও স্ত্রী আছে, আমারও মা ছিলেন, আমি যার গর্ভে জন্ম নিয়েছি সে নারী। এই নারীকে সম্মান জানানোর, শ্রদ্ধা জানানোর এবং নারীকে সম্মান করার যে চর্চাটা, এবং সেই চর্চাটা তখন আমাদের মধ্যে তৈরি হবে, সেই বোধটা তৈরি হবে। অসভ্য যারা তাদের প্রতি ঘৃণা, অসুন্দর যারা তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে, এবং সুন্দরের বিকাশ, সর্বোপরি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশুদের অধিকার, আমাদের নারীদের যে অধিকার রয়েছে, সর্বোপরি আমরা সুন্দরভাবে বাঁচার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব, এই প্রত্যাশাই আমরা করি সবসময়। এবং আসিয়ার যে ঘটনা শুধু ঘটেছে তাই নয়, আসিয়ার মতো যতগুলো ঘটনা ঘটেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আজ সবারই দাবি। এই দাবিতে আমরাও কিন্তু সোচ্চার। সেই দাবিতে আমরা বলবো যে এই ঘটনাটিকে দৃষ্টান্তমূলক হিসেবে ধরে নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত হোক, এবং এই শাস্তির মাধ্যমে মানে অন্যরা যাতে এখানে বুঝতে পারে যে এমন কিছু করলে এক দৃষ্টান্তমূলক শাস্তি আছে, সেটাই কামনা করছি। আমি আপনাকে একটু যে কথাটা খুব ইম্পর্টেন্ট বলা দরকার, শাস্তি দাবি করছেন আপনি। শাস্তিটা কখন দাবি করবেন? আপনি যখন থানায় যাবেন, বলবে আমার কাছে ওই অভিযোগ আসেনি, আমাকে অভিযোগ করা হোক। সাংবাদিকরা বলবে আপনি কি থানায় জিডি করেছেন আপনার এই ঘটনায়? তো তখন সে যাবে থানায়। থানায় গেলে কি দাঁড়ায়? একজন ডিউটিরত অফিসার জিজ্ঞেস করে আপনাকে কোথায় স্পর্শ করেছিল, ঘটনাটি খুলে বলুন। একজন নারী সে মানসিকভাবে বিধ্বস্ত থাকে, তাকে জিজ্ঞেস করা হয় খুঁচিয়ে খুঁচিয়ে ঘটনাটা একটু খুলে বলেন। তথাকথিত কিছু সাংবাদিকও আছে, এরা একদম খুলে শুনতে চায় ঘটনাগুলো কি হয়েছে, কিভাবে আপনার কাপড় খুলেছিল, কিভাবে আপনি ধর্ষিত হয়েছিলেন, আপনাকে কিভাবে নিয়ে গিয়েছিল। এই ব্যাপারগুলোতেও আমাদের সভ্য হতে হবে। এই ব্যাপারগুলো যখন সভ্য হব, তখন অসংখ্য মানুষ নির্যাতিত হয়, থানায় আসে না, সাংবাদিকের কাছে আসে না, কারণ তাকে ঘটনাটা এতটুকু মানুষ জানে এখন, সে সারা বাংলাদেশকে, সারা পৃথিবীকে জানাতে চাচ্ছে না এখন আর তার ঘটনাটা। এই কারণেও অনেক কিছু শাস্তির আওতায় আসে না। সেই জায়গাগুলোও ঠিক করতে হবে আমাদেরকে। ধন্যবাদ জনাব আশরাফিকও। আমরা দীর্ঘক্ষণ কথা বলছিলাম। আসলে আমরা যারা একটু বয়স হয়ে গেছে, আমাদের সন্তানদের জন্যই তো আগামী পৃথিবী। সেই পৃথিবীকে সুন্দরভাবে তাদের সুখে, তাদের নিরাপত্তায় যেন আমরা রেখে যেতে পারি, সেই প্রত্যাশা করছি। শুধু দর্শক, আমরা আশা করব যে আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনায় সকলেরই উপলব্ধি হবে যে অসভ্য, অসুন্দর যা কিছু হোক তা থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং শিশুদের প্রতি আমাদের নজরদারি রাখতে হবে, শিশুদের অধিকার দিতে হবে, তারা যেন সঠিক নিরাপত্তায় বেড়ে উঠতে পারে একটি সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জন্য। সেই জন্য আমরা কাজ করে যাব। এই হোক আজকের শপথ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।